আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাস শুরু করব ন্যারেশন দিয়ে। ন্যারেশনে আমরা এখানে এই পর্যায়ে শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন আমরা একটা উদাহরণ দিচ্ছি। আমরা আবার শুরু করতেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বগুলো সাধারণত সেন্টেন্সের অর্থ অনুসারে আনতে হয়। সেই অর্থ যদি বোঝায় নিষেধ তাহলে হয় ফরবিড, যদি বোঝায় আদেশ তাহলে অর্ডার, যদি হয় নির্দেশ তাহলে কমান্ডেন্ট, যদি হয় উপদেশ তাহলে অ্যাডভাইস। এভাবে আমরা সেন্টেন্সের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বগুলোকে ব্যবহার করব। আমি উদাহরণ দিতেছি, I said to him, excuse me sir. Excuse me মানে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। এখন এখানে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে কি ব্যবহার করব? নিশ্চয়ই এক্সকিউজ মানে ক্ষমা করা, মাফ করা। এখানে আমরা বেগ, I begged him to excuse me. এবার আবার উদাহরণ দেখি, he said to me, he said to me, do not go there. Do not go there. এখানে আমি he, এখানে আমরা told ভার্ব ব্যবহার করতে পারি। He told me not to go there. আবার যদি ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হয় নির্দেশ বা কমান্ড, সেক্ষেত্রে আমরা কমান্ড ভার্বকে রিপোর্টিং ভার্বে ব্যবহার করব। যেমন দা কমান্ডার, the commander said to the soldiers, march on, মানে সামনে যাও। তো এখানে হবে the commander commanded the soldiers to march on. এখানে আমরা ইউজ করলাম কমান্ড ভার্ব রিপোর্টিং ভার্ব হিসেবে। এরপর যদি কাউকে সম্বোধন করে কিছু বলা হয় বা যদি অনুরোধ বুঝাইলে আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি রিকোয়েস্ট। যেমন I said to him, I said to him, please explain the passage. Please explain the passage. তো এখানে হবে I requested him, যেটা এখানে আছে প্লিজ রিকোয়েস্ট। I requested him to explain the passage. এরপর যদি হয় ভোকেটিভ কেস, he said ইকবাল কারো নাম go there. তো এখানে আমরা দেখো he told ইকবাল to go there. যদি সাধারণ অর্থ সেক্ষেত্রে আমরা সাধারণত সেই বা টোল বা টেল বা সে ভার্ব ব্যবহার করি রিপোর্টিং ভার্ব হিসেবে।
এরপর যদি লেট দিয়ে যদি ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা সাধারণত প্রপোজ ভার্ব ব্যবহার করি, মানে প্রস্তাব। লেট মানে বুঝাতে বোঝাতে প্রস্তাব থেকে আমরা প্রপোজ ভার্ব ব্যবহার করি। হি said to me let us go home। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজ কে ব্যবহার করি। এখানে হি proposed me that, and say সেখানে আমরা we that we এন আমরা অতীতে একটা ভার্ব হিসেবে should ব্যবহার করব। we should go home। আমরা আরেকটা উদাহরণ দেখি তাহলে সুবিধা হবে। আমি আবার বলতেছি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজ ব্যবহার করব এবং আমরা একটা লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করব। আর আজকের জায়গায় হবে উই, এরপর আমরা অতীতের ভার্ব হিসেবে যে বলে বর্ডার অপোজিট ভার্ব শুড উড কুড মাইট ব্যবহার করব। আমি আরেকটা উদাহরণ দিতেছি I said to him let us have some music। let us have some music এটা বলতে প্রস্তাব, কিন্তু আমরা এখানে ব্যবহার করব প্রপোজ। I proposed him that we should have some music। এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লেট থাকলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে পুরো ব্যবহার করি এবং লিখেন হিসেবে দ্যাট ব্যবহার করি। আর আসল থেকে আমরা উই আনি এবং উই এর পরে একটা মডাল অথরিটি ভার্ব আমরা ব্যবহার করি। এবার আমরা শুরু করব অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন অপারেটিভ সেন্টেন্স মানে হলো ইচ্ছা বা আশীর্বাদ। যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা আশীর্বাদ বোঝায় তাকে বলা অপারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে সাধারণত পেরে বা উই ব্যবহার করি। আমরা উইশ বা পেরে ব্যবহার করি। রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা উইশ বা পেরে পি আর এ ওয়াই পেরে মানে প্রার্থনা এই দুটো ভার্ব ব্যবহার করি। এখন আমরা দেখব এবং হি সেড টু মি may you be happy। may you be happy এনে এটাতে অপারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমরা তুমি জীবনে সুখী হও বা আনন্দিত হও, তাহলে এখানে মে ইউ বি হ্যাপি মানে তুমি সুখী হও। এখানে নিশ্চয়ই উইশ নাকি পেরে, এখানে আমরা উইশ ব্যবহার করব। হি wished me, he wished হবে আর এখানে মি পরিবর্তে এখানে আই হবে। he wished I এটা ছিল মেয়ের জায়গায় might, I might be
happy. He wished আমরা একটা উদাহরণ দেখি he said to me he said to you may God bless you. May God bless you. तो देखें तो हमारी रिपोर्टिंग बारे में अपना क्या को प्लेटर को he played that God might bless God might bless you. আমরা একটু দেখে নেই নিশ্চয়ই আমরা এটা বুঝছি বা আমরা লিখে নিয়েছি আমাদের এটা আজকে দ্রুত শেষ করতে হবে কারণ আমরা আমাদের আজকে ন্যারেশনের সেকেন্ড পার্ট শুরু করছি আমাদের আজকে আমরা ন্যারেশন শেষ করব তাহলে আমাদের অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন শেষ এরপর আমরা শুরু করব এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন এক্সক্লামেটরি কাকে বলে যে সেন্টেন্সের মনের আকস্মিক ভাব বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পায় তাকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন করব এখন তাহলে আমরা এখন দেখব যে এই সেন্টেন্সের অর্থ অনুসারে রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হয় যদি এক্ষেত্রে আমরা কি কি ভার্ব ব্যবহার করি এক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সক্লেম ক্রাই আউট ইত্যাদি ব্যবহার করি যেমন he said alas I am undone এখন এখানে হয়েছে অসহায় এখানে আমরা দেখো যদি হয় দুঃখ কষ্ট হয় তাহলে cried out in sorrow তাহলে he cried out in sorrow that he was undone যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা দুঃখ কষ্ট বোঝাতে হলে হয় cried out in sorrow হয় cried out in sorrow দিয়ে শুরু করতে হয় তাহলে he cried out in sorrow that he was undone এরপর আমরা এর পরের উদাহরণটা দেখব he said what a fool I am আমরা এটা ইনডিরেক্ট করার সময় এভাবে he exclaimed with grief মানে দুঃখ বা কষ্ট he exclaimed with grief grief that he was grateful ফুল মানে বোকা তাই he exclaimed with grief that he was a great fool great আমি এটা নিচে লিখে দেই গ্রেট শব্দটা he was a great fool
আমরা আবার আরেকটা উদাহরণ দেখি। He said goodbye my friend. He said goodbye my friend. তাহলে he begged, begged মানে বিদায় জানানো। He begged his friends goodbye. He begged his friend goodbye. যদি বিদায় জানানো হয় সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে beg, beg কে ব্যবহার করি। He begged his friend goodbye. এরপর আমরা আরেকটা উদাহরণ দেখি। Place his kind heart. Take right. এটা হবে they blessed him for his kind heart. আমরা এই যেটা আগে নেব they blessed him for his kind heart. Bless his kind heart. Take right. কাটিকানা হলো যে আপনার শরীরের জন্য আপনাকে মঙ্গল। তাহলে they blessed him for his kind heart. Kind heart আমরা একটু দেখে নেই। নিচে লেখা শেষ। এবার আমরা শিখব রুলস অফ প্যাসেজ ন্যারেশন। আমরা এতক্ষণ শিখলাম সেন্টেন্স ন্যারেশন। আমাদের পরীক্ষায় আসবে প্যাসেজ ন্যারেশন, মানে একটা প্যাসেজ যাতে ওইটাকে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। আমরা এখন সেই রুলসগুলো শিখব। আমাদের এখানে আরো কিছু মানে উদাহরণ হয়ে গেছে, আমরা সেগুলো শিখে নেই। আমাদের এক্সপেরিমেন্ট সেন্টেন্সের আরো কিছু উদাহরণ রয়েছে, আমরা সেগুলো শিখে নেব। এক্সপেরিমেন্ট সেন্টেন্সে আমরা আরো কিছু রুল শিখব। সেটা হলো he said to me how happy you are. How happy you are. এখানে এটা শান্ত আমরা এখানে রিপোর্টিং ভার্ব আমরা টু ব্যবহার করব। He told me that I was very happy. That I was very happy. He told me that I was very happy. আমরা আরেকটা দেখি। He said
nice bird it is আমরা এখানে ব্যবহার করব he exclaimed or he said বা he exclaimed একই অর্থ he exclaimed that যদি আমরা এক্সপ্লেইন দিই তাহলে এখানে হবে he exclaimed with joy that it was a nice bird যদি আমরা ব্যবহার করি exclaim তাহলে exclaim with joy that it was a nice bird এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখব আমরা এখানে লেখা আছে কিছু কিছু ইনকমপ্লিট এক্সক্লেমেটরি সেন্টেন্স কে অর্থ অনুযায়ী ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয় অর্থ অনুসারে করতে হয় he said what a man whenever he exclaimed with joy that he was a peculiar man আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের অর্থ অনুসারে আমাদেরকে ইন্ডেক্ট করতে হয় he exclaimed with joy that he was a peculiar man এবার আমরা এই আমাদের সর্বশেষ উদাহরণ he said what a surprise he exclaimed that he exclaimed that it was a great surprise it was a great surprise he exclaimed that it was a great surprise তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন শেষ করলাম আমরা এবার শিখব প্যাসেজ ন্যারেশনের কিছু নিয়ম আছে আমি সেগুলো বলবো তোমরা বাসায় ভালো করে এগুলো আয়ত্ত করে নেবে বাবা ভালো করে শিখবে রুলস অফ প্যাসেজ ন্যারেশন রুলস অফ প্যাসেজ ন্যারেশন প্যাসেজ ন্যারেশন কি হবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় আমাদেরকে এখন সেই নিয়মগুলো একটু শিখতে হবে আমরা এখন আমি সেই কিছু রুলস বলবো আমাদের এগুলো শিখতে হবে এগুলো আয়ত্ত করতে হবে পরীক্ষার জন্য আমাদের আমরা লিখতে হবে সেভাবে আমরা আগাবো আর আমরা সময় হলে প্র্যাকটিস করবো নাহলে ক্লাসটা শেষ করবো জি এবার রুলস অফ ন্যারেশন টেক্সট বুকের আলোচনায় বিভিন্ন বাক্যের নিয়ম আলোচনা হয়েছে কিন্তু পরীক্ষার শিক্ষার্থীদের মূলত প্যাসেজ ন্যারেশন করতে হয় আমরা এখন সেই প্যাসেজ ন্যারেশনের নিয়মগুলো নিয়ে আলোচনা করবো নাম্বার 1 এক নম্বর নিয়ম প্রথমত পুরো প্যাসেজটিকে ভালো করে পরে এখানে স্পিকার কে এবং কে লিসেনার তা বুঝতে হবে অর্থাৎ ন্যারেশনটা করে ফার্স্টে বুঝতে হবে যেখানে বক্তাকে এবং কাকে উদ্দেশ্য করে বলছে আমাদেরকে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে তারপর তাদের বক্তব্যগুলোর ধরনগুলো চিন্তা করতে হবে তাদের বক্তব্যের ধরনগুলো বুঝতে হবে যে এটা কি অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ নাকি অপারেটিভ নাকি এক্সক্লেমেটরি বা ইন্টারভিউ এগুলো বুঝতে হবে অথবা দেখতে হবে যে ইম্পারেটিভেতে অনেকগুলো ধরন আছে মুড আছে সেখানে বুঝতে হবে যেখানে কি অ্যাডভাইস নাকি রিকোয়েস্ট নাকি অর্ডার নাকি কমান্ড এগুলো আমাদেরকে আগে বুঝতে হবে নাম্বার 2 যে স্পিচের
রিপোর্টিং ভার্ব বাক্যের মাঝে শেষে থাকলে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই করতে মানতে হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটাকে আমাদের ইনডাইরেক্ট করার সময় প্রথমে সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। যদিও প্যাসেজ ন্যারেশনে রিপোর্টিং ভার্বটা কখনো কখনো সেন্টেন্সের মাঝে, কখনো কখনো সেন্টেন্সের শেষে, আবার কখনো কখনো সেন্টেন্স শুরুতে থাকে। আমাদেরকে সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে লিখতে হবে সাবজেক্টের পরে। যেমন আমরা যদি উদাহরণ দিই, ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, দ্যাট ইজ সেড টু দ্য রাইটার, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। এটাকে এখানে স্পিকার এবং লিসেনার এবং এখানে রিপোর্টিং ভার্বটা বাক্যের মাঝখানে দেওয়া আছে। এখানে আমাদের খুঁজে বের করতে হবে এখানে কি স্পিকার, কে লিসেনার এবং রিপোর্টিং ভার্বটা কি এবং সেন্টেন্সটার অর্থ কি বা কোন দলের। এটাকে ইনডাইরেক্ট করলে আমরা লিখবো, জেরি টোল্ড দ্য রাইটার দ্যাট শি booked a little bite like his mother, especially in the dark by the fire. এবার আমাদের তৃতীয় নম্বর নিয়ম, বক্তা যদি পুরো প্যাসেজে একাধিক উক্তি ব্যবহার করে তবে প্রথম উক্তির পরে পরবর্তী উক্তিগুলোর ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ হলে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড। অর্থাৎ একই বক্তা যদি একাধিক কথা বলে সেক্ষেত্রে আমরা ফার্স্টে লিখবো অ্যাজ সেড, তারপর লিখবো অলসো সেড বা অলসো অ্যাডেড, তারপরে আমরা লিখবো ফার্দার অ্যাডেড অথবা অলসো সেড। এভাবে আমরা একাধিক সেড বা ভার্বকে ব্যবহার করব, অ্যাডেড, ফার্দার অ্যাডেড অথবা অলসো অ্যাডেড। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাগেইন আস্কড, ফার্দার আস্কড, অলসো আস্কড এগুলো ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থ অনুযায়ী আমাদেরকে অ্যান্ড, রিকোয়েস্টেড, অ্যান্ড, অর্ডার ইত্যাদি ব্যবহার করতে হবে। আর অপটিভ সেন্টেন্সে হলে প্রেইড, অ্যান্ড, উইথ দ্যাট এগুলো ব্যবহার করতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড এক্সপ্লেইনড উইথ জয় বা ইন গ্রিফ দ্যাট এগুলো ব্যবহার করতে হবে যদি প্যাসেজে একাধিক বক্তার একাধিক বক্তব্য, একই বক্তার একাধিক বক্তব্য থাকে সেক্ষেত্রে। 4 নম্বর রুল, রিপোর্টেড স্পিচে যদি ইয়েস থাকে তবে ইনডাইরেক্টে রিপ্লাইড অথবা অ্যানসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ এটা ব্যবহার করতে হবে। প্যাসেজ নারেশনে যদি ইয়েস থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ইনডাইরেক্ট ভার্ব লিখবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে তাহলে আমরা লিখবো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যেমন এখানে সুমি said to me, are you going to your native place tomorrow? No, I have said my decision said to me. তাহলে এখানে ইনডাইরেক্ট ভার্ব সুমি asked me if she was going to her native village the next day. Rumi replied in the negative that she had changed her decision. যদি নো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। 5 নম্বর নিয়ম, যদি ডিরেক্ট স্পিচে সার থাকে, এসআইআর সার, এসআইআর সার থাকে সেক্ষেত্রে আমরা লিখব রেসপেক্টফুলি অথবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার বা ম্যাডাম। আমরা এই ক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় লিখব রেসপেক্টফুলি, স্যারের পরিবর্তে আমরা লিখব রেসপেক্টফুলি অথবা লিখব অ্যাড্রেসিং অ্যাজ স্যার অথবা ম্যাডাম। যেমন ইয়েস স্যার, হি রিপ্লাইড, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। হি রিপ্লাইড respectfully in the affirmative that he had finished his work. যদি স্যার শব্দ থাকে ডিরেক্ট স্পিচে ইনডাইরেক্ট করার সময় আমাদের লিখতে হবে রেসপেক্টফুলি অথবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার অথবা ম্যাডাম। আর ইয়েস থাকলে লিখবো রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে তাহলে লিখবো রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আমাদের লাস্ট 6 নম্বর নিয়ম, ডিরেক্ট স্পিচে যদি বাই আল্লাহ, বাই গড, বাই গডেসেস, বাই লাভ, বাই ক্রিস্ট, বাই মাই লাইফ ইত্যাদি উল্লেখ থাকে তবে ইনডাইরেক্টে সিওরিং বাই এগুলো একটা ব্যবহার করতে হবে, সিওরিং বাই। যেমন আমরা লিখি বাই আল্লাহ হি সেড আই উইল নট হেল্প ইউ, আই উইল নট হেল্প ইউ। এনে ইনডাইরেক্ট সিওরিং বাই আল্লাহ, এটা ফার্স্টে আছে বাই আল্লাহ, এটা হবে সিওরিং, সিওরিং বাই আল্লাহ হি সেড দ্যাট হি উড নট হেল্প মি। অর্থাৎ যদি ডিরেক্ট ন্যারেশনে থাকে বাই আল্লাহ, বাই গড, বাই লাভ, বাই ক্রিস্ট থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় লিখব সিওরিং বাই আল্লাহ হি সেড দ্যাট হি উড নট হেল্প মি। আমরা এখানে প্যাসেজ ন্যারেশনের রুলস ফলো করাটা যদি আমরা এগুলো একটু ভালো করে পড়ি তাহলে আমরা পরীক্ষাগুলো ভালো করে লিখতে পারবো। ডিরেক্ট স্পিচে যদি কাউকে অ্যাড্রেসিং বা সম্বোধন করা থাকে তবে সম্পর্কিত নাম যেমন ফ্রেন্ড, ডার্লিং, ডটার, সন, মাদার, ফাদার ইত্যাদি হয় তবে অ্যাড্রেসিং অ্যাজ
তারপর আমরা ডটার, মাদার, ফাদার, সন এগুলো ব্যবহার করবো। আর যদি সরাসরি নেম যেমন করিম, নীলা, শাহিন, দলিল, জাহিদ, বিশাল, তামিল থাকে তো সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসিং এ করে নামটা ব্যবহার করবো। যেমন ডার্লিং, নট, ডোন্ট লুক অ্যাট মি ইন দিস ওয়ে সেড ডেলা টু জিম। অ্যাড্রেসিং অ্যাজ ডার্লিং, ডেলা রিকোয়েস্টেড জিম not to look in that way. Because he said, Karim, come here. Addressing Karim, he requested to go there. এটা বলছে যে he said, Karim, come here. এখানে ইনডাইরেক্ট হবে addressing Karim, he requested to go there. 8 নম্বর নিয়ম, ইনভার্টেড কমার বাইরে কোনো ক্লোজ বা ফ্রেজ থাকলে তা কোনো পরিবর্তন না হয় সেন্টেন্সের শুরুতে বলবে। আর ইউ স্টুডেন্টস আস্ক দ্য প্রিন্সিপাল টার্নিং টু দ্য বয়েজ। আর ইউ স্টুডেন্টস এখানে প্রশ্ন করছে প্রিন্সিপাল, আস্ক দ্য প্রিন্সিপাল টার্নিং টু দ্য বয়েজ। ছাত্রদের দিকে তাকায় প্রিন্সিপাল স্যার বলল তোমরা কি ছাত্র? তাহলে এখানে কাছে চলে আসবে টার্নিং টু দ্য বয়েজ। দ্য প্রিন্সিপাল আস্ক দ্য বয়েজ ইফ দে ওয়ার স্টুডেন্টস। ইনডাইরেক্ট 9 নম্বর, ডাইরেক্ট স্পিচে যদি অ্যাফার্মেটিভ হওয়া সত্ত্বেও কোনো সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে বিং সারপ্রাইজড বা রিপোর্টিং ভার্বটি আস্ক দ্বারা পরিবর্তন হবে। মাই ফাদার সেড টু মি ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ হি লুকড অল দিস ইয়ার্স। লাস্টে কোশ্চেন মার্ক আছে, প্রশ্ন চিহ্ন আছে, এজন্য এটা ইন্ডিকেট হবে বিং সারপ্রাইজড মাই ফাদার asked me if I had remembered how he had looked all those years. লাস্ট নিয়মটা হলো ডিরেক্ট স্পিচে যদি সাবজেক্ট উল্লেখ না থাকে তবে ইনডাইরেক্ট স্পিচে বক্তার ক্ষেত্রে দা স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দা লিসেনার ব্যবহার করতে হবে। অর্থাৎ প্যাসেজ নারেশনে যদি স্পিকার এবং লিসেনার উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে উল্লেখ করবো বা স্পিকার বা দা লিসেনার হিসেবে। Did you help the boy? Yes, I helped him last night. The speaker asked the listener if he had helped the boy. The listener replied in the affirmative that and said that he had helped the previous night. আমাদেরকে প্যাসেজ ন্যারেশনগুলো ভালো করে করতে হলে প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের আয়ত্ত হবে এবং পরীক্ষা ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। আর আমরা এখন যদি 6 থেকে শুরু করে 10 পর্যন্ত ভালো করে করি বা 6 এবং 8 এ করি তাহলে 6 এ ভালো করে করলে আমাদের 8 এ ভালো হবে, আবার 9 এ ভালো করে করলে আমাদের 10 এ ভালো হবে। এই জন্য আমরা বাসায় বেশি করে প্র্যাকটিস করবো, যেহেতু আমাদের এখন স্কুল বন্ধ সকলে, এই জন্য আমাদের বাসায় বেশি পড়তে হবে, বেশি করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমাদের দাবিতে কথা আছে প্র্যাকটিস মেক্স ইট পারফেক্ট। আমরা যদি বেশি করে প্র্যাকটিস করি তাহলে আমাদের ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। তাই সবাইকে আমার ক্লাস উপভোগ করার জন্য, ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমিনিল্লাহ। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। গুড বাই। ফি আমিনিল্লাহ। আল্লাহ হাফেজ।